আফগান তালেবান সরকারের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার রাতে আফগান বাহিনী পাকিস্তানি সেনাদের ওপর আক্রমণ চালায়। তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে ওই হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। এরপরই পাল্টা হামলা চালায় পাকিস্তান। দেশটি দাবি করেছে এখন পর্যন্ত ১৩৩ জন আফগান তালেবান নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। দর্শক, বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। আবারও অশান্ত পাক আফগান সীমান্ত। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের আফগান সীমান্তবর্তী ডুরান লাইনে অবস্থিত পাক সেনা চৌকিগুলো লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় আফগান বাহিনী। এতে বেশ কয়েকজন পাকিস্তানি সেনাকে হত্যা এবং কয়েকজনকে অপহরণ করার দাবি করে আফগান সেনারা। এছাড়া তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা বেশ কিছু পাকিস্তানি সামরিক পোস্ট এবং ঘাঁটি দখল করেছে। এরপরই আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাকতিয়া শহরে পাল্টা হামলা চালায় পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন। পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাকিস্তান সরাসরি এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে। তিনি আরও বলেন, তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন এটি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রকাশ্য যুদ্ধ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি এক্স পোস্টে জানিয়েছেন, পাকিস্তানি বাহিনীর অভিযানে এ পর্যন্ত অনেক আফগান তালেবান নিহত হয়েছেন। এছাড়া তাদের হামলায় তালেবানের অনেকগুলো সামরিক পোস্ট ধ্বংস ও দখল করা হয়েছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, তার দেশের বাহিনী যে কোনো আগ্রাসী উদ্দেশ্য নস্যাৎ করতে সম্পূর্ণ সক্ষম। গেল অক্টোবরে সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর দুই দেশ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে আবারও লড়াই শুরু হয়। মনিরুজ্জামান বাবু, ৭১। মব সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের কঠোর নির্দেশনার পরও মাদক ব্যবসার অজুহাতে মিরপুরের কালশী এলাকায় কয়েকটি বাড়িতে লুটতরাজ চালিয়েছে দলীয় নামধারী নেতাকর্মীরা। 999-এ ফোন দিলেও পুলিশের উপস্থিতিতেই এই তাণ্ডব চালায় তারা। ক্ষতিগ্রস্তদের দাবি, ২০ ভরির ওপর স্বর্ণ ও নগদ প্রায় ১০ লাখ টাকা লুটে নিয়ে উল্টো তাদের নামেই মামলা দেওয়া হয়েছে। সুমন তানভীরের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ টিটু। ২৫ ফেব্রুয়ারি রাত ৯টা ২৩ মিরপুরের কালশী টাক স্ট্যান্ড এলাকার চিত্র। একদল উশৃঙ্খল যুবক এলোপাথারি লাথি মারছে বাড়ি ঘরে, ঢুকে যাচ্ছে ঘরের ভেতরে। কিছুক্ষণ পর মহল্লাটির বিভিন্ন বাসাবাড়ির সামনের সিসি ক্যামেরায় আঘাত করতে থাকে তারা। ভেঙে ফেলা হয় সব। কারা এরা? উদ্দেশ্যই বা কি? এই নারীর নাম শাহিনুর। হাতে থাকা গহনা কেনার এই রসিদগুলোই এখন তার শেষ সম্বল। সে রাতের তাণ্ডবে সব গহনা লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। আমার একটা দুইটা টাকার জিনিস না, ২০ ভরি স্বর্ণ, ৪ লক্ষ টাকা। আল্লাহ, আমার ঘরের তালা তুলা সব ভাঙা নিছে। এই ইব্রাহিম খলিল আর এই রিয়াজের নেতৃত্বে এই পোলাপাই নাইছে। আমার ঘর লুটপাট করছে, হেরা উল্টা আমার নামে মামলা করছে। এই যে মারামারির মামলা। আশেপাশের বাড়িতেও চালানো হয় লুটতরাজ। পুলিশকে ফোন দিয়েও হয়নি শেষ রক্ষা। আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই প্রায় ২ ঘন্টা তাণ্ডব চালায় সন্ত্রাসীরা। আক্রমণ করে আমার ওই বড় ফুপির বাসা গেছে। বড় ফুপির বাসা যাওয়ার পরে পুলিশে দাঁড়াচ্ছিল, আর আমার বড় ফুপির লাইট নিবে অনেক মারধর করছে। মারধর করার পরে গলায় কানে স্বর্ণের জিনিস ছিল, এগুলি নিয়ে গেছে। পরে পুলিশের আমি পাও ধরে বসছি, স্যার স্যার আপনাদের সামনে কিভাবে মারে? পুলিশ আবার ইশারা দেখলো সিসি ক্যামেরাটা ভাঙা। আমার বোনের ঘরে সিসি ক্যামেরা আছে, সিঁড়িতে সিসি ক্যামেরাটা ভাঙা ফেলাইছে। আর আমার বোনের ইচ্ছা মতন মায়ের শাইনুরের সুতা দিয়ে আমার ঘর তন্ন কইরা আমার ঘরে এই যে বাড়ির মানুষ যে ভাড়া দিছে, আমি তো বাড়ির দায়িত্ব আছি, আমার ভাড়া দিছে আমি রাখছি।
ওইসব বাড়ার টাকা মাকাও নিয়ে গেছে গা। এরপর আমার খালামুনির ওই ঘরে মারতাছে লাইটলি বা একজনের চেন লইছে আর আমি আমার হাতে মোবাইল ছিল দেখা মোবাইল লয়ে যাইতেছে আমি দোষী দেখে আমার একটা থাবর দিয়া মোবাইল লয়ে গেছে গা। যেভাবে অত্যাচার করলো তো সেখানে আমাদের প্রশাসন ডাক দিয়ে কি লাভ হলো? হ্যাঁ বলে আমাদের কিছু করার নেই, আমরা নিরুপায়। এদের পরিচয় কি? আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও যাদের সামনে এতটা অসহায় বোধ করেছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে কয়েকজনের পরিচয় শনাক্ত করেছে টিম ৭১। মাটি কালার গেঞ্জি পরিহিত যুবকের নাম মোতালেব, সাদা রঙের শার্ট পরা যুবকের নাম রিয়াজ, কালো রঙের গেঞ্জি পরা তার নাম রনি। এলাকায় সে বোমা রনি হিসাবেই বেশি পরিচিত। আর টিয়া রঙের গেঞ্জি পরা এই যুবকের নাম ইব্রাহিম খলিল। মূলত তার নেতৃত্বেই চালানো হয়েছে এই তাণ্ডব। এরা সবাই স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত। তাহলে কি দলীয় প্রভাবেই এতটা অসহায় বোধ করেছে পুলিশ? জানতে গন্তব্য পল্লবী থানা। কথা হয় ওসির সঙ্গে। তার দাবি সাধারণ জনতার রোষানলে পড়েছিল মাদক ব্যবসায়ীরা। সংখ্যা অনেক বেশি হয় পরিস্থিতি সামাল দিতে কিছুটা বেগ পেতে হয়েছে। যেখানে হাজার লোকের মধ্য থেকে তাদেরকে 2 জন মেয়েকে আমরা রেস্কিউ করে নিয়ে আসতে সক্ষম হয়েছি। ভিন্নভাবে ঘটনা এটা প্রভাবিত হতে পারত যদি আমি সাথে সাথে এটা ঘটনা নিয়ন্ত্রণের চেষ্টা না করতাম। আসলে এখানে দলীয় না, এখানে তো হাজার হাজার লোক আর কি স্থানীয় মাদকের বিরুদ্ধে মোটামুটি এখন সবাই সোচ্চার হচ্ছে। ক্ষতিগ্রস্তদের নামেই কেন উল্টো মামলা দেওয়া হলো সে বিষয়ে সুস্পষ্ট জবাব না দিলেও আশ্বাস দেন ভুক্তভোগীরা থানায় আসলে তাদের মামলাও নথিভুক্ত করা হবে। লুটতরাজের বিষয়টি তিনি অবগত নন বলেও দাবি করেন। সুমন তানভীর, ৭১, ঢাকা। রাজধানীর মিরপুরে একটি বাসার তালা কেটে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র লুটে নিয়ে গেছে আলমারিতে থাকা 8.5 লাখ টাকা, 5 ভরি স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র। এই চুরির ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ ৭১-এর হাতে এসেছে, যাতে চোর চক্রের একজনকে শনাক্ত করা গেছে। পুলিশ বলছে ফুটেজ বিশ্লেষণ করে আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। আশিক মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 24 ফেব্রুয়ারি বিকেল 3:50 মিরপুর থানাধীন খানের মোড় এলাকার এই সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একটি বাড়ির গেট দিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে ভেতরে প্রবেশ করছে মুখে মাস্ক পরিহিত এই যুবক। এরপর সিঁড়ি বেয়ে সোজা 4 তলায় চলে যায় সে। এর ঠিক 23 মিনিট পর 4:13 হলুদ একটি শপিং ব্যাগ ভর্তি করে কিছু একটা নিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে দেখা যায় তাকে। খোঁজ দিয়ে জানা যায় ওই সময় বাড়িটির 4 তলার ফ্ল্যাটের তালা কেটে চুরির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে সিসি ক্যামেরায় ধারণকৃত সন্দেহভাজন ওই যুবকই চুরি করে পালিয়েছে। ভুক্তভোগীরা জানায় তাদের বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় বাসা ফাঁকা ছিল, সেই সুযোগ কাজে লাগিয়েছে চোর চক্র। আমি অল্প অল্প করে যে গয়নাগুলো বানাইছি ওভারঅল সব মিলে আমার 5 ভরি হবে। এই গয়না সহ আমার একটা জায়গায় রাখা ছিল। ওইখান থেকেই 8.5 লাখ ক্যাশ আর হচ্ছে গয়না হইতেছে আপনার 5 ভরি। টোটাল আমার 20 লাখ টাকা সম্পত্তি। এটাই আমার লাইফের শেষ, মানে আমার সব শেষ। আমরা চাই যে চোরটা ধরা হোক। আপনারা প্লিজ একটু হেল্প করেন আমাদের এই চোরটা ধরার জন্য। চুরির ধরন ও চোরের গতিবিধি দেখে তাদের সন্দেহ নিজেদেরই কেউ জড়িত থাকতে পারে। এখন ও কিভাবে কি টার্গেট করে আসলো, আইসা কি ওইটাই ধরলো, আর কোনোটা কিন্তু ধরে নাই বা আর কোনোটা খোলার ট্রাইও করে নাই, ওইটা নিয়ে ও চলে গেছে। আলমারির কোনো ক্ষয়ক্ষতি বেশি হয় না, কোনো কিছু ধরলোও না, শুধু ড্রয়ারটাই খুললো, ড্রয়ারটা থেকেই সব নিয়ে গেল। এটা স্বাভাবিক মনে হচ্ছে না, মানে এটাই মনে হচ্ছে যে কোনোভাবে এটা লিক হয়েছে। হ্যাঁ এটা ইনফরমেশন দিছে যে এখানে পাবা তুমি। একের পর এক এমন চুরির ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী। একটা বাড়ির ভিতরে চুরি মানে তো খারাপ জিনিস। এখন তো এই বাসায় থাকতে আমাদের রিস্ক হয়ে যাইতেছে, জীবন মরণের কথা। অনেকটা মাল নিচ্ছে, আমি তো ভয় থাকতে হইব। এই ঘটনায় ভুক্তভোগী সুমি আক্তার রাজধানীর মিরপুর মডেল থানায় অভিযোগ দিয়েছেন, যার তদন্ত করছে পুলিশ। তবে এখনো কাউকে গ্রেপ্তার বা শনাক্ত করতে পারেনি তারা। চিঠিপুরে সংগ্রহ করছে এবং ওই সংশ্লিষ্ট ঘটনাস্থলের আমাদের এই তথ্য প্রযুক্তিগত সহায়তা আমরা যেটা শনাক্ত করার চেষ্টা করব।
সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়া সন্দেহভাজন এই চোরের পরিচয় জানতে পারলে দেশবাসীকে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। নরসিংদীর মাধবদীতে তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করলেও মূল অভিযুক্ত নূরাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এর আগে নিহত কিশোরীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পুলিশ বলছে ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে এলাকার লোকজন জানান নূরার সঙ্গে দীর্ঘদিন নিহত আমেনার প্রেমের সম্পর্ক ছিল। মোবারক হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর ঘটনায় এখন মাধবদী জুড়ে ক্ষোভ ও উদ্বেগ। তারা বিচার চায় আমেনা ধর্ষণ ও হত্যাকাণ্ডের। এরই মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হলেও মূল অভিযুক্ত নূরা গ্রেপ্তার না হওয়ায় মানুষের ক্ষোভ আরও বেড়েছে। তারা বলছেন দীর্ঘদিন আমেনার সঙ্গে নূরার প্রেমের সম্পর্ক ছিল। আমেনার অন্যত্র বিয়ে হয়ে গেলে নূরা ও তার সহযোগীরা তাকে উত্ত্যক্ত করত। বিষয়টি জানত পুরো এলাকার লোকজন। তারা মনে করেন বিয়ে করতে না পারায় ক্ষোভে প্রতিশোধ নিয়েছে নূরা। এটা অত্যন্ত দুঃখজনক। এটা সামাজিক অবক্ষয়ের একটি বহিঃপ্রকাশ। আমরা তো এটা সর্বোচ্চ শাস্তির মৃত্যু চাই এবং প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, তাদেরকে ধরা সহকারে তারা যেন উকিলের যে ফাঁক ফতুরি আছে এখান থেকেও যাতে না বেরিয়ে আসতে পারে। এলাকায় যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই ব্যাপারে তারা এমন একটা দৃষ্টান্ত শাস্তিমূলক নেবে যে ভবিষ্যতে যেন কেউ আর সাহস না করে। পুলিশ বলছে এজাহারভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি নূরাকে গ্রেপ্তারে অভিযান চলছে। বাকিদের অ্যারেস্ট করার জন্য গত রাত থেকে আমাদের অভিযান চলছে। এই মুহূর্তে একটি টিম ঢাকার বাইরে অবস্থান করছে। আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ধর্ষক এবং সালিশকারী যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। এই ঘটনায় আমেনার বাড়িতে যান নরসিংদী ১ আসনের এমপি খায়রুল কবির খোকন। তিনিও জানান এই হত্যা ও ধর্ষণকাণ্ডের সাথে জড়িতদের কঠোর শাস্তি হবে। আমি বলছি ৪৮ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং এইটা যেই দলের হোক, যে মতেরই হোক, যত প্রভাবশালী হোক, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তাদের ব্যাপারে জিরো টলারেন্স, কোনো ছাড় দেওয়া হবে না। আপনারা এই যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয়। ঘটনায় অভিযুক্ত নূরা মহিষাকুড়া এলাকার বাসিন্দা। এই ঘটনার পর থেকে বারবার চেষ্টা করেও সে ও তার পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। শান্তা ইসলাম, ৭১। রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস জানায় নারিন্দার একটি ৫তলা ভবনের ৩য় তলায় এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ২ ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দগ্ধদের মধ্যে ৩ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। দগ্ধরা হলেন মুক্তার ব্যাপারী, তার স্ত্রী সেলিনা বেগম এবং ছেলে সেলিম ব্যাপারী। তাদের ৩ জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর মধ্যে সেলিম ব্যাপারীর শরীরের শতভাগই পুড়ে গেছে। আমরা ভাবছিলাম যে হয়তো ভিতরে কেউ নাই। পরে আম্মা বলতেছে যে আমার চাচি আর আমার চাচাতো ভাই ভিতরে আছে। তো তারপর আমরা গেলাম ওইখানে, একদম তার ছেড়ে সব কারেন্ট চলে আসছে সেখানে। তারপর কোনো রকম আমি তখন একা ছিলাম, একলা ছেলে মানুষ ছিলাম, আরও বাকি মানুষ আসতে সময় লাগবে। তো আমি একাই যতটুকু পারছি করে চেষ্টা করছি ওগুলো বের করার। তারপরে আরও মানুষজন আসছে, আসার পরে ওনারা মিলে একদম আমার চাচাতো ভাই তো ছিল উপরের দিকেই ছিল, ওনার উপরে টিন এগুলো ছিল, কিন্তু আমার চাচি যে ছিল উনি একদম উপর হয়েছিল আর ওনার উপরে ওই পুরো ওয়ালটা ছিল, টিনগুলো ছিল, ফ্যান ছিল, সব কাঠটা ওনার উপরে ছিল। রাজধানীর মিরপুরের শাওড়াপাড়ায় মেট্রো স্টেশনের পাশের একটি নির্মাণাধীন ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার সকাল ১১টা নাগাদ মেট্রো স্টেশনের পাশের একটি ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। তবে ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বইমেলার প্রথম শিশু প্রহরে রং তুলিতে রঙিন হয়ে ওঠে বাংলা একাডেমি প্রাঙ্গণ। সকাল থেকেই অভিভাবকদের হাত ধরে মেলায় আসা শিশুদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
তাদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। তবে এবার জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর ও আলাদা কোনো সুনির্দিষ্ট শিশু চত্বর না থাকায় শিশু ও অভিভাবকদের কণ্ঠে ছিল আক্ষেপ। দর্শক আরো জানাচ্ছেন জুলিয়া তানহা। রঙিন আঁচড়ে মগ্ন শিশুদের পৃথিবী। কেউ আঁকছে ভাষা আন্দোলনের প্রতীক, কেউ মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাথা, কেউ বা নিজের চোখে দেখা সবুজ প্রকৃতি ফুটিয়ে তোলার চেষ্টা করছে। কারো তুলিতে উঠে এসেছে স্বপ্নের আগামীর বাংলাদেশ। শিশুদের এমন কর্মব্যস্ততার মধ্য দিয়েই অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনে বাংলা একাডেমি প্রাঙ্গণ উৎসব মুখর হয়ে ওঠে। চিত্রাঙ্কনের পাশাপাশি ছিল কবিতা আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতাও। ছবি আঁকলাম, বই কিনলাম, আমি একটা সূর্য, গাছ, এরকম একটা দৃশ্য এঁকেছি। আমার খুব ভালো লাগলো, আমাদেরকে বাংলা একাডেমি এত সুন্দর সুযোগ আর এত সুন্দর পরিবেশ করে দিয়েছে। খোকন হাসে ফোকলা দাঁতে, চাঁদ হাসে তার সাথে সাথে, গাজল মিলে শাপলা আসে হাসে, সবুজ ঘাস খলসে মাছের হাসি দেখে হাসেন বাতে আসে। বই দেখেছি, ড্রয়িং দেখেছি, অনেক কিছু দেখেছি। তবে এবার মেলা প্রাঙ্গণে ছিল না শিশুদের অন্যতম আকর্ষণ সিসিমপুরের ইকরি, হালুম কিংবা টুকটুকিদের উপস্থিতি। তাই কিছুটা অভিমান ঝরে পড়ে শিশুদের চোখে মুখে। আগের যেহেতু বইমেলার অনেক মজাটা ছিল, সিসিমপুর ছিল, দেন ছবি আঁকা অনেকগুলো অ্যাক্টিভিটি ছিল। এখন যেহেতু বড় হচ্ছে, গ্র্যাজুয়ালি দেখছি যে বইমেলার ফ্লেভার হারিয়ে যাচ্ছে। যেমন সিসিমপুরটা নেই, চিত্রাঙ্কনটা করেছে ঠিক আছে, কিন্তু এবার একটু ব্ল্যান্ড লাগছে। ড্রয়িং করেছি শহীদ মিনার। ভাষা আন্দোলনের ছবি এঁকেছি, আর সব বই পড়তে ভালো লাগে। সিসিমপুর বা আলাদা চত্বর না থাকলেও সকাল থেকেই বাবা মায়ের হাত ধরে মেলায় আসা শিশুদের ভিড় ছিল চোখে পড়ার মতো। চিত্রাঙ্কন শেষে অনেককেই দেখা গেছে নতুন বইয়ের খোঁজে স্টলগুলোতে ভিড় জমাতে। অভিভাবকরাও খুশি বইয়ের সাথে সন্তানদের পরিচয় করাতে পেরে। খুবই ভালো লাগছে, ওরা ছবি আঁকলো, আমাদের বাংলা সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছে, তারপর হচ্ছে বইগুলো দেখলো, নিজেরাই উল্টেপাল্টে বইগুলো দেখছে। সবাই যেন এখানে আসে বাচ্চাদেরকে নিয়ে, বই কিনে বাচ্চাদেরকে যেন এগুলা বই সম্পর্কে তাদেরকে জানায়। অনেক ভালো লাগছে, গত বছর হয়নি, মনটা অনেক খারাপ ছিল, এবছর আবার শুরু হলো, আমাদের সংস্কৃতি ফিরে পেল, এতে আমরা অনেক খুশি। প্রতি শুক্র ও শনিবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত থাকবে শিশু প্রহরের আয়োজন। আগামী 15 মার্চ পর্যন্ত চলবে বাঙালির এই প্রাণের উৎসব বইমেলা। জুলিয়া তানহা, 71, ঢাকা। চট্টগ্রামের কাঁচা বাজারে নিত্যপণ্যের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজির দাম কমেছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা। তবে বেড়েছে গ্রীষ্মকালীন সবজির দাম। অন্যদিকে সব ধরনের মুরগির ও ডিমের দাম স্থিতিশীল রয়েছে। তবে গরুর মাংস, মাছ ও লেবুর দাম এখনও বেশ চড়া। জহিরুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানাচ্ছেন রাজীব পড়ুয়া। চট্টগ্রামের বাজারে গত 2 সপ্তাহের টানা ঊর্ধ্বগতির পর কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। শসা, টমেটো, বেগুন সহ প্রায় সব ধরনের সবজির দাম কমেছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত। তবে গ্রীষ্মকালীন সবজির দাম এখনও বেশ চড়া। ঝিঙ্গা, করলা 160 টাকা, ঢেঁড়স 140, বরবটি 100 টাকায় বিক্রি হচ্ছে। আর বড় আকারের লেবু প্রতি জোড়া বিক্রি হচ্ছে 50 টাকায়। টমেটো 1 কেজি গত সপ্তাহে ছিল 80 টাকা, এই সপ্তাহে হয়েছে 45 হয়েছে 50 টাকা। আর বেগুন গত সপ্তাহে ছিল 80 হইতে 100 টাকা, এই সপ্তাহে হয়েছে 50 হইতে 60 টাকা। ঝিঙ্গা আপনার 160 টাকা করে কেজি নতুন, আর তিতকলা 160 টাকা করে কেজি, শসা 100 টাকা, শসিন্দা 100 টাকা। কমেছে সব ধরনের মুরগির দামও। ব্রয়লার মুরগি 20 টাকা কমে 190 এবং সোনালী মুরগি 30 টাকা কমে 320 টাকায় বিক্রি হচ্ছে। স্থিতিশীল আছে ডিমের দামও। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 100 থেকে 105 টাকায়। ব্রয়লার মুরগি গত সপ্তাহে 220 টাকা বিক্রি করছে, এই সপ্তাহে 200 টাকা বিক্রি করতেছি। সোনালিটা ছিল 330-40 টাকা, এই সপ্তাহে আসি আমরা 320-30 টাকা 40 টাকা বিক্রি করতেছি। গত সপ্তাহে যেমন ছিল 105 থেকে 105 টাকা, এই সপ্তাহে চলতেছে 100 থেকে 105 টাকা। তবে বাজারে গরুর মাংস ও মাছের দাম এখনও চড়া। গরুর মাংস বিক্রি হচ্ছে 850 থেকে 950 টাকায় এবং মাছের দাম কেজিতে বেড়েছে 100 থেকে 150 টাকা।
চট্টগ্রাম থেকে আপনার অন্য অন্য জায়গায় মাছ যায়, তো ওই কারণে আমরা যারা পাইকার আছি, তো ওই অল্প মাছের দামটা আমরা দ্বিগুণ কিন্তু উঠেছে। প্রথম বাজারে আমরা 1000 টাকার বিক্রি করছি, সিনা বেচছি 900 টাকা, তো গত সপ্তাহ থেকে 50 টাকা কম। পেঁয়াজ, আদা ও রসুনের বাজারেও কিছুটা পরিবর্তন এসেছে। 10 টাকা কমে পেঁয়াজ ও আদা বিক্রি হচ্ছে 60 ও 130 টাকায়। তবে রসুনের দাম কিছুটা বেড়ে বিক্রি হচ্ছে 190 টাকায়। রসুন একটু দাম বাড়ছে, এখন 190 টাকা, আর পেঁয়াজ হচ্ছে 60 টাকা। ছোলার ড্রেসে 90 টাকা, আর দেশি মসুর ডাল এসে 170 টাকা। ক্রেতারা বলছেন, নিয়মিত বাজার তদারকি ও সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা সম্ভব। রোজার প্রথম 2-1 দিন করে দেখা যাচ্ছে পরবর্তীতে এটাও আর করে না, মানে টোটাল সিস্টেমটারই একটা কন্টিনিউশন এই দেশে নেই। এখানে বাজারে কয়েকটা জিনিস খুবই খারাপ, ওগুলো আমি প্রকাশ করতেছেন, যেহেতু আমরা আসি সবসময়, আমাদের উপরে পরে চাপ দিতে, দামটা বেশি। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। বাংলাদেশের সরকার পরিবর্তনের পর রপ্তানিমুখী তৈরি পোশাক খাতে ভারতীয় ক্রেতা প্রতিষ্ঠানগুলো ফিরতে শুরু করছে। এরই মধ্যে ক্রয়াদেশও দিয়েছে অনেক প্রতিষ্ঠান। ভারতীয় ক্রেতা প্রতিষ্ঠানে ফিরে আসায় খুশি গার্মেন্টস মালিকরা। তারা বলছেন, রপ্তানি বাড়াতে এখন প্রয়োজন বেনাপোল স্থলবন্দর খুলে দেয়া এবং ভারতের সাথে বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ তৈরি করা। জাহেদুল ইসলামের প্রতিবেদন। এটির মতোই বেশ কিছু গার্মেন্টসে এখন পূর্ণ সক্ষমতায় তৈরি হচ্ছে ভারতের রপ্তানির জন্য পোশাক। অথচ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সম্পর্কের টানপোড়েনে এইসব গার্মেন্টসেই ভারতীয় ক্রয়াদেশ কমতে থাকে। গার্মেন্টস মালিকরা বলছেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরই ভারতীয় অনেক ক্রেতা প্রতিষ্ঠান ক্রয়াদেশ দিচ্ছে। ইলেকশনের পর থেকে এখন আবার তারা নতুন করে পিও ছাড়তেছে, বায়ার ব্যবসা করতে আগ্রহী। তাদের এই বাংলাদেশ বর্তমানে যে গভর্নমেন্ট, তাদের সাথে তাদের মানে কূটনৈতিক সম্পর্কের ব্যাপারটা তারা খুব পজিটিভলি দেখতেছে। ইন্ডিয়া যে আমেরিকায় ট্যারিফের যে সুবিধাটা পেয়ে গেছে, এতে ইন্ডিয়ার যে ফ্যাক্টরিগুলা তারা ম্যাক্সিমাম ইউএস এর কাজ করবে এবং ইউরোপের কাজ করবে। তো সেই ক্ষেত্রে ইন্ডিয়ার লোকাল কাজগুলো তারা করতে চাইবে না, এবং এই সুযোগ ওই লোকাল কাজগুলো শুধু আমাদের কাছে আসবে। রপ্তানিমুখী তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমই এর এই সাবেক সভাপতি বলছেন, ক্রয়াদেশ বাংলাদেশে আনতে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। আইন শৃঙ্খলার উন্নতি তো নো ডাউট, এটার সবার আগে এটাকে উন্নতি ঘটাতেই হবে। মানুষের জানমালের নিরাপত্তা সবার আগে। মব কালচার সেটাও দূর করতে হবে। যে চাঁদাবাজি, সেটা নিয়েও অনেক রকম কথা আসছে। অর্থনীতিবিদদের মতে এলডিসি গ্র্যাজুয়েশনের পরও ভারতের কাছ থেকে বাংলাদেশ সুবিধা নিতে পারে। ইন্ডিয়ার সঙ্গে অবশ্যই একটা ভালো সম্পর্ক রাখতে হবে। এটা রাখতে হবে এই কারণে, ব্যবসা বাণিজ্য বাড়লে মানুষের উপকার হবে, ব্যবসা বাণিজ্য বাড়লে এমপ্লয়মেন্ট বাড়তে পারে। এই কাজটাকে সহজ করে দিই, সেখানে সরকার যেন কোনো বাধা হয়ে না থাকে। বাইং হাউস অ্যাসোসিয়েশন বলছে, বাণিজ্যে ভারতের কাছে প্রায় $8 বিলিয়ন পিছিয়ে বাংলাদেশ। এটি কমাতে হবে। ভারত আমাদের জন্য একটা নতুন বাজার হতে পারে, এটা বৃহৎ বাজার। আমরা যদি এই বাজারটাকে সামনে নিয়ে আসতে পারি, আমার মনে হয় $3-4 বিলিয়ন বিজনেস আমরা এখানে ইমিডিয়েটলি আমরা গ্রো করার সুযোগ আছে। ভারতের সাথে বাণিজ্য বাড়াতে বেনাপোল সহ অন্যান্য স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখার পরামর্শ ব্যবসায়ীদের। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সম্পর্কের টানপোড়েনে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ এবং ভারতের ব্যবসা। খাত সংশ্লিষ্টরা বলছেন, এই সম্পর্ক স্বাভাবিক রাখতে উদ্যোগ নিতে হবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিএনপি সরকারকে। এরই মধ্যে শপথের প্রথম দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার। জাহেদুল ইসলাম, 71, হেমায়তপুর, ঢাকা। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম সপ্তাহের মধ্যেই সামরিক, বেসামরিক সহ সকল প্রশাসনেই চলছে নিয়োগ ও অব্যাহতি। 17 বছর পর বিএনপি ক্ষমতায় ফিরেই বিগত সরকারগুলোর আমলে অবসরে যাওয়া অনেককেই দায়িত্ব দিয়েছে। এসব সরকারের রুটিন কার্যক্রম বলে মনে করেন বিশ্লেষকরা। চাকরিতে থাকা ও সাবেকদের পদায়নে সুষম বণ্টন ও মেধার ভিত্তিতে করার পরামর্শ জনপ্রশাসন বিশ্লেষকদের। শাহনাজ শারমিনের প্রতিবেদন। বিরাগের বশবর্তী না হইয়া তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে প্রথমে সরকারের 180 দিনের লক্ষ্য ঠিক করে প্রশাসনিক কাজ শুরু করেছেন। তাই বদল আনছেন সামরিক ও বেসামরিক প্রশাসনে। নতুন সরকার ক্ষমতা এলে প্রশাসনে নিজেদের সমর্থিত কর্মকর্তাদের দায়িত্ব দেয়া এটা নতুন নয়। বিশ্লেষকরা বলছেন, সেদিক থেকে চমক নয়, এটি রুটিন কাজ। পরিবর্তন অনিবার্য।
এটা পৃথিবীর সব দেশে হয়, আমাদের দেশেও হবে। আর যেহেতু আমাদের রাজনৈতিক বিভাজন আছে, কাজেই সেটা হবেই। তো এখন সরকারকে একটা মাঝামাঝি পন্থায় আসতে হবে। এটা খুবই স্বাভাবিক যে একটা দলীয়করণকৃত প্রশাসন যন্ত্র বা সরকারি প্রতিষ্ঠানগুলো এখন হাত বদল হবে, সেটাই বাস্তবতা। সেক্ষেত্রে যেন ওই দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা এই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে যদি করা হয় তাহলে অবশ্যই সেটা ফলদায়ক হবে, একদিক থেকে বিতর্কের ঊর্ধ্বে হবে। সবশেষ 2006 সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি। সে সময় দায়িত্ব পালনকারী অনেককেই অবসর থেকে ডেকে এনে দায়িত্ব দেওয়া হচ্ছে। সাবেক এই সরকারি কর্মকর্তা বলছেন, বঞ্চিত আর অভিজ্ঞ পুরাতনদের প্রয়োজনে পদায়ন করা যায়, তবে নিয়মিতদের অবহেলা করে নয়। বঞ্চিতদের মধ্যে অনেক শত অফিসার আছেন, অনেক দক্ষ অফিসার আছেন, অনেক ভালো অফিসার আছেন, তাদেরকে সরকার নিয়ে আসতে পারে। তাইলে তাদেরও কষ্টের লাঘব হলো, তাদেরও কিছুটা ক্ষতিপূরণ হলো, দেশও তাদের সেবা পাইল। তো আবার বঞ্চিত এখন দাবি করবে, কিন্তু হয়তো সুনাম নাই, দক্ষতা নাই, এরকম কিছু লোকও যে নাই তা না। তো তাদেরকে যদি আবার সরকার নিয়ে আসে তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সরকার, এরপরে দেশ। প্রধানমন্ত্রী সকাল 9টায় অফিসে যাচ্ছেন, শনিবারে অফিস করছেন। প্রজাতান্ত্রিক কর্মীদেরও নিয়ম মানার নির্দেশ দিয়েছেন। টিআইবি নির্বাহী প্রধান বলছেন, এটি যেন সাময়িক না হয়ে দীর্ঘমেয়াদে হয়। ইতিমধ্যে যে দৃষ্টান্তগুলো স্থাপিত হয়েছে সেটা কিন্তু আরো ব্যাপক অর্থবহ, যেমন বলো যে কিনা শুল্কমুক্ত গাড়ি বা অ্যাপার্টমেন্ট, এই ধরনের বিষয়গুলো যেগুলো আসছে, এগুলো কিন্তু আসলে একটা দৃষ্টান্ত স্থাপন, সর্বোচ্চ পর্যায়ে আমরা যেটি চাই, দেশবাসী যেটা চায়, সর্বোচ্চ পর্যায়ে দৃষ্টান্ত স্থাপন করলে সর্বনিম্ন পর্যায়ে সেটা বিকশিত হওয়ার সুযোগটা এবং বাধ্যবাধকতা তৈরি হয়। সেই কারণে দুইটা জিনিস আমি বলবো, যে একটা হচ্ছে যে এই যে দৃষ্টান্তগুলো স্থাপিত হয়েছে, এটা পর্যাপ্ত বিকশিত করা এবং এটাকে টেকসই করা, এটা যেন সাময়িক না হয়, এটা টেকসই করে দৃষ্টান্ত হবে, তার ফলে বাস্তব সুফলটা পাওয়া যাবে। সব আমলেই আমলাতন্ত্রে নানা রকম অনাকাঙ্ক্ষিত বিষয় চর্চা হতো। এগুলো দমনে প্রধানমন্ত্রীকে কঠোর হবার তাগিদ জনপ্রশাসন বিশ্লেষকের। যদি আমলাতন্ত্রটাকে শক্ত হাতে হ্যান্ডেল করতে পারেন, জবাবদিহিতার আওতায় আনা। শানা শারমিন, 71, ঢাকা। মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা শুরু হবে আগামী 1 মার্চ। তাই শেষ সময়ে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ ধরায় ব্যস্ত সময় পার করছেন জেলেরা। নদীতে যে পাচ্ছেন তাই তুলে আনার চেষ্টা করছেন তারা। আতোয়ার মনিরের তথ্য, ছবিতে প্রতিবেদন। লক্ষ্মীপুরে নিবন্ধিত জেলের সংখ্যা 46,000 হলেও প্রকৃত সংখ্যা 52,000-এরও বেশি, যাদের বেশিরভাগই মেঘনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। আগামী মার্চ এপ্রিল মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হবে, তাই শেষ সময়ে নদীতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। অনেকে এরই মধ্যে উপকূলে ফিরতে শুরু করেছেন। শেষ সময়ে জেলে ও পাইকারদের হাঁকডাকে জমে উঠেছে আড়তগুলো। চলছে ইলিশের ছোট বড় মাছের বেচাকেনা। নদীর মাছের পাশাপাশি রয়েছে নানা প্রজাতির চাষ করা পুকুরের মাছের সরবরাহ। ইলিশ মাছের দাম কম আছে, তারপর অন্য বাদে মাছ, পোয়া মাছ মোটামুটি কিছুটা কম আছে। কেজিতে এখন 200 টাকা ছাড় পাইতেছে, আর মাছও মোটামুটি কাস্টমারও খাইতেছে, নিতেছে। জেলেরা মাছ ধরতেছে, ঠিক আছে, মানে পরিপূর্ণ দাম পাচ্ছে না। তবে নিষেধাজ্ঞা চলার সময় সংসার চালানো নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন জেলেরা, তাই সরকারি সহায়তা নিশ্চিত করার দাবি তাদের। এই অভিযানে তো আমাদের টোটালে কোনো জালবা বন্ধ, জালবা চলতে দিব না। নৌ পুলিশ আছে, ফিশারি আছে, কোস্টগার্ড আছে। তাহলে আমাদের যে খাদ্যগুলো আছে, এই খাদ্যগুলো দেখা গেছে যে যদি না দেয়, তাহলে আমরা যে কিস্তি লইছি, একজনে কিস্তি লইছি 50-60 হাজার, 1 লাখ টাকা, তাহলে আমরা কিস্তিগুলো কিভাবে দেবো? এখন যদি আমরা চাল না পাই, তা আমরা 2 মাস কিভাবে চলবো? আগে তো দিত, এখন তো দিতেছে না, এখন তো পাইতেছি না। আমরা খাদ্য ভাড়া কষ্ট পাইতে আছি, আমাদের খাদ্য ভাড়াটা আমরা টাকা আমরা পাই। সরকারে আমাকে এই 2 মাসের ইয়াটা দিয়ে দিলে, আমরা নদী তোলা না, খাদ্য খানাটা দিলে আমরা মনে করি জালও পাবো না। এদিকে নিজেদের বৃহত্তর স্বার্থে নিষেধাজ্ঞার সময় জেলেদের সহনশীল থাকার পরামর্শ দিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। আপনারা জানেন এখানে মার্চ এবং এপ্রিল 2 মাস ইলিশের অভয়াশ্রম এলাকায় মাছ ধরা নিষিদ্ধ কার্যক্রম বাস্তবায়ন হয়ে থাকে প্রতি বছরই। আসলে এটা চ্যালেঞ্জিং কাজ, চ্যালেঞ্জিং হলেও এটা দেশের স্বার্থে, জনস্বার্থে আমাদের করতে হবে, আমাদের ইলিশ সম্পদ এটা ধরে রাখতে হবে। 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস মেঘনা নদীর লক্ষ্মীপুরের রামগতি থেকে সাতনল পর্যন্ত 100 কিলোমিটার এলাকায় মাছ ধরা বন্ধ থাকবে। শরীফ আজাদ প্রীতম, 71। রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী আলুর ঘাটি দিয়ে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী
ইফতার মাহফিল। রমজান উপলক্ষে এই আয়োজন করে ভবানীগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি, যেখানে অংশ নেন 500-রও বেশি মুসল্লি। আয়োজকরা বলছেন, এমন আয়োজন একদিকে যেমন ঐতিহ্যবাহী খাবারকে ব্র্যান্ডিং করে, অন্যদিকে বাড়িয়ে তোলে ভ্রাতৃত্ববোধ। শামীম রেজাকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন রাশেদুল হক রুশো। সকাল থেকেই ইফতার প্রস্তুতির কাজে ব্যস্ত ভবানীগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যরা। তরুণদের উপর দায়িত্ব পড়ে আলু ভর্তা করার। এরপর আলু প্রস্তুত হলে খোলা আকাশের নিচে বড় বড় পাত্রে রান্না শুরু হয় ঐতিহ্যবাহী আলুর ঘাটি। স্বাদ বাড়াতে যুক্ত করা হয় মাছ। বাগমারা থানাত আলু উৎপাদন হয়, তাই জন্য মানুষ আলুর জন্য খুবই আকৃষ্ট। ওই জন্য আলু ঘাটি আর মাছ ঘাটি দিয়ে খুবই ভালো করে এরা তৈরি করে। মাছের মতন আলুর কোনো ঘাটি স্বাদ হয় না, মাছের সাথে বেশি খাবারের পদ হিসেবে আলুর ঘাটি এই অঞ্চলের ঐতিহ্যে পরিণত হয়েছে। আয়োজনে অংশ নেওয়া মানুষ জানান, শুধু ইফতার নয়, প্রায় প্রতিটি সামাজিক অনুষ্ঠানেই পাতে আলুর ঘাটি পরিবেশন করা হয়। বাগমারার একটি ঐতিহ্যবাহী খাবার আলুর ঘাটি, আর এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা ভবানীগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি ইফতারের আয়োজন করেছি। যে কোনো অনুষ্ঠানে, সেটা বিয়ে বাড়ি হোক বা সামাজিক অনুষ্ঠান হোক, ইফতার মাহফিল হোক, সেখানে আমরা এই আলুর ঘাটিকে চয়েস করি। বাগমার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আলুর ঘাটিকে তৃপ্তির ফেবস তোলে। ঐতিহ্যবাহী এই আলুর ঘাটি একটি উপলক্ষ মাত্র। ইফতারের মতো আয়োজন এলাকাবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করে, এমনটাই মনে করেন আয়োজকরা। এই আয়োজনে বাগমারার ঐতিহ্যবাহী একটি খাবারের আয়োজন করা হয়, সেটি হলো আলুর ঘাটি মাছ দিয়ে। এই আয়োজনে আমাদের প্রায় 400 থেকে 500 লোকের আয়োজন করা হয়েছিল। ইফতার মাহফিল আমাদের সুসম্পন্ন হয়েছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আলুর ঘাটিতে ইফতার করেছে। বাগমারার ঐতিহ্যবাহী আলুর ঘাটি দিয়ে এদিন বিভিন্ন শ্রেণী পেশার 500-র বেশি মানুষ ইফতার করেন। আগামীতেও এমন আয়োজন অব্যাহত রাখার আশ্বাস আয়োজকদের। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।